ভারতের আসলে ভূ রাজনীতিতেও কিন্তু ভারত এখন একটা অলংকারে পরিণত হয়েছে। ভারত যে পানি সন্ত্রাস করতে চায়, যেটাকে ভারতরা বলে জল জল সন্ত্রাস যেটা করতে চায় আপনার বাংলাদেশের সাথে, যেটা পাকিস্তানের সাথে শুরু করেছে, ভারত বুঝতেছে না এই জলের উৎপত্তি কিন্তু ভারতে নয়। আমরা যেটা মিডিয়ায় জানি বলে হয়তো ভারত ভারত বলি আমরা, কিন্তু দেখুন গঙ্গোত্রী যেটা, এটা কিন্তু চায়না থেকে এসেছে। চায়না, আপনি মানে আপনি তিস্তার যদি আপনি উৎস দেখেন কোথা থেকে পানি আসছে, চায়না থেকে আসছে। কাজেই ভারত আসলে এতিম হয়ে জি, ফজলুদ্দিন পারুল ভাই, আপনার মনে হয় ইন্টারনেটে একটু সমস্যা। আর হাতের মাথা ঠিক হ্যাঁ, এখন ঠিক আছে। সমস্যা মানে আমি মোবাইলে দিয়েছিলাম, এই কারণে কল আসলে তো ওই সমস্যাটা। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই যে ককরোচ বাহিনী, এটাকে ছোট করে দেখবার কোনো অপশন নেই। ভারত এখন বাংলাদেশে যেসব করছে শুভেন্দুকে দিয়ে, আসলে শুভেন্দুর মতো একজন মানুষকে নিয়ে আমাদের এখানে আলোচনা করবার কিছুই নেই। ভারতের 36টা প্রদেশ আছে, সব প্রদেশে একজন করে মুখ্যমন্ত্রী থাকেন। শুভেন্দু অধিকারী সেরকম একজন। কাজেই এই আমাদের কিন্তু আপনি জাতীয় কি মনে লেভেলে করেন একজন মানে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব যদি এখানে কেন্দ্রীয় সরকার যদি রাজি না থাকতো? তাকে আসলে এই এই খেলায় নামিয়ে দিয়েছেন মোদী সাহেব। মোদী সাহেব নামিয়ে দিয়ে অন্য কিছু আমাদের সাথে হয়তো করতে চান, কোনো নেগোসিয়েশন করতে চান, বা কোনো কিছু নিতে চান বা পেতে চান, যেটা ফ্যাসিস্ট হাসিনা ইচ্ছে করেই দিয়ে এসেছে। স্বামীর বাড়ি স্বামীর সংসার বলে উনি সবকিছুই দিয়েছেন, যেটা মোদী সাহেব দীর্ঘদিন মনে রাখবেন। দেখুন, ভারতের কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, কিছু কিছু বিষয় ভারত কিন্তু সবসময় একমত। আমরা অনেক সময় বলি বিজেপি খারাপ, নরেন্দ্র মোদী খারাপ, হিন্দুত্ববাদী খারাপ, এরা মুসলমানদের অত্যাচার করছে। আপনি দেখুন না, কংগ্রেস, হ্যাঁ অবশ্যই এগুলা করছে। কংগ্রেসের সময় কি বাবরি মসজিদটা অ্যাটাক হয়নি? সেটা কার শাসন আমল ছিল? ভারতের কিছু ব্যাপারে ভারতের নীতিতে ভারতের সবাই একমত, যেমন শেখ হাসিনার ব্যাপারে কিন্তু আপনি দেখুন, গান্ধী পরিবার আর বিজেপি কিন্তু একসাথে তার ব্যাপারে। শুধু তাই নয়, বামপন্থীরাও, তারাও কিন্তু একই সুরে কথা বলেছেন শেখ হাসিনাকে আশ্রয় দেবার ব্যাপারে। কাজে এই যে ভারতের যে রাজনীতিটা, এখন ভারত ভূ রাজনীতিতে দিন দিন মূল্যহীন হয়ে পড়ছে আমি বলবো। ভারত একটা বিশাল দেশ, ভারতের বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ, ভারতে অনেক মতবাদ, ভারত একটা বৃহৎ দেশ, ভারতের অনেক রকমের প্রাকৃতিক কি বলবো রিসোর্সেস আছে। ভারত তাদের বাই বর্ন কিছু অ্যাডভান্টেজ পেয়েছে, যেটার জন্য অবশ্যই আমাদের 47-এর দিকে আমাদের নেতৃত্বরা কিছুটা হয়তো দায়ী। আমরা যাদেরকে নিয়ে অনেক মানে সরকার কেন মানে ভারতের সাথে যোগাযোগ করছে কিনা, বা সরকার যেটা বললো যে সাময়িক যোগাযোগ করছে, কিন্তু শুনছে না কেন সরকারের কথা, বা সরকারের সাথে যাচ্ছে? আপনি দেখেছেন যে সরকারের মোটিভ কিন্তু আপনারা দেখেছেন, সরকারের মোটিভ ওইটাই যেটা বিএসএফ এর মোটিভ আপনারা দেখছেন বর্ডারে। আপনি দেখেছেন কিনা, একটা ভিডিও দেখলাম আমি আজ সকালেই দেখেছি। সেটা হচ্ছে একজন গুপ্তচর ভারতের মাইন পুঁততে এসেছে বা বোমা পুঁততে এসেছে, তাকে বিএসএফটা কিভাবে ধরলো। কিন্তু আমাদের সরকারের স্ট্যান্ড কিন্তু এমন না যে আমরা ভারত বিরোধী, পাকিস্তানের পক্ষে, অথবা ভাইস ভার্সা, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে। আমাদের দেশের পররাষ্ট্র নীতিটা আমরা খুব সিম্পল ভাবে আমরা মানে আইডেন্টিফাই করে দিয়েছি, সেটা হচ্ছে সবার উপরে বাংলাদেশ। তো ভারতের সাথে আমাদের ব্যবসা হবে না আমরা কখনো বলছি না। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছে কি করেনি, বা করলে সেটার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে, এ ব্যাপারেও আমাদের কোনো প্রকারের কার্পণ্য আছে বলে আমি মনে করি না। কিন্তু ভারত বাংলাদেশকে সবসময় রক্তচক্ষু নিয়ে কথা বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। ভারতের ভারতের আচ্ছা, আপনি বলুন কলকাতার বাঙালিরা কিভাবে কথা ইংরেজি বলে? আমাদের মতোই তো, বরঞ্চ আমাদের চেয়ে অনেক নিম্নমানের ইংরেজি বলে। আমাদের একজন সুবেদার কি ইংরেজি বলেছে, এটা নিয়ে ট্রোল হচ্ছে, আপনারা জানেন। তো ভারত সবসময় আমাদেরকে ছোট চোখে দেখেছে, ছোট নজরে দেখেছে। এখানে আমি একটা কথা বলতে চাই, ভারতে আবার ইংলিশের ব্যাপারে একটু ভালো, আমাদের এখানে তো আসে, আমরা দেখি ওদের ইংলিশটা একটু আমি দিল্লিতে থেকেছি, আমি বোম্বেতে থেকেছি। দিল্লি, বোম্বে আর কলকাতা কিন্তু এক জিনিস নয়, কেরালা আর কলকাতা এক নয়। আবার মানে সব জায়গায় হ্যাঁ অবশ্যই। তো আমি আমি বলছি পশ্চিমবঙ্গের কথা বলছি, যে তারাও কিন্তু এই মমতার ইংরেজি নিয়ে অনেক করে। তা ভারত আসলে পুরো ভারতটা আমি যেটা দেখেছি থেকে, তারা আসলে বাঙালি বিরুদ্ধ মানুষ। এবং আপনি ভারতের বিভিন্ন হিন্দি সিনেমায় দেখবেন বাঙালিরা কিভাবে হিন্দি বলে, এটাকে নিয়ে অনেক রকমের মকারি করা হয় হিন্দি সিনেমায়। আপনি দেখেছেন সৌরভ গাঙ্গুলি যখন ভারতের ক্যাপ্টেন ছিলেন, তাকে কিভাবে দল ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে তার সাথে কথা বলেছে তখনকার
বিসিবির নেতৃত্বরা, এমনকি রাহুল দ্রাবিড়ের মতো একটা ভদ্র প্লেয়ার পর্যন্ত কিভাবে ধমকিয়েছে সৌরভ গাঙ্গুলিকে, আপনারা সবাই জানেন। আমি সৌরভ গাঙ্গুলির পক্ষে কথা বলছি না, আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে ভারত, পুরো ভারতবর্ষ বাই হেরিটেজ, হিস্ট্রিক্যালি তারা আমাদেরকে ছোট ভাবে দেখে। পাকিস্তানের বর্ডারে তো একজনও লোক মারে না, এমনকি নেপালেও মানে না। আপনি বাংলাদেশের মানুষ মারেন আপনি, এর কারণটা ছিল আমাদের আগের নতজানু পররাষ্ট্রনীতি, আমাদের নেগোসিয়েশন পাওয়ারের সমস্যা। অবশ্যই আমাদের ব্যুরোক্র্যাটরা ওখানে যে একদম নিয়ে পড়ে, কারণ আমাদের ব্যুরোক্র্যাটদেরও পড়ালেখা নাই। আন্তর্জাতিকতা, অর্থনীতি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এইসব তারা শুধু পড়েছে পড়ালেখার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, বিসিএস এ টিক চিহ্ন দেওয়ার জন্য। তো ভারতের যে অফিসারদের যে গভীরতা, ওইখানে নেগোসিয়েশনে, এই যে জুনের 8 তারিখে আপনার ডিজি লেভেলে 4 দিনের মিটিং হতে যাচ্ছে। আজকে থেকে শুরু হওয়ার কথা, আজকে থেকে 11 তারিখ পর্যন্ত, আজকে থেকে 4 দিনের জন্য হতে যাচ্ছে। হুম। এখন শেষ এই পর্যন্ত। নির্বাচনে কিন্তু ভারত টেবিলে বসার সাথে সাথে একটা অ্যাডভান্টেজে চলে যায়। কেন চলে যায় জানেন? আমাদের ব্যুরোক্রেসিও কিন্তু সরি, শুধু সিভিল ব্যুরোক্র্যাট না, আমাদের মিলিটারি ব্যুরোক্র্যাটরাও কিন্তু কর্পোরেট ব্যবসায় নেমে গিয়েছিল। আমি যদি ভুল বলি আমার বড় ভাই মাফ করবেন। তো তাদের যে, মানে আমরা যে বাংলাদেশ সেনাবাহিনীকে, যে সুশৃঙ্খল একটা সেনাবাহিনী, যেভাবে তাদেরকে আমরা সহ্যে বীর্যে, এই যে রৌমারির কাহিনী আমাদের সবার মনে আছে, কিভাবে বিএসএফ কে উত্তর দিয়েছিল বাংলাদেশের বিডিআর। তো আমরা তো ওই দেশেরই সবাই, কাজেই আমাদের যে ভারতের সাথে, আমরা ভারতকে বাদ দিয়ে চলতে চাচ্ছি না, চলা উচিত নয়। ভারত থেকে আমরা কি কি অ্যাডভান্টেজ নিব, সেই নেগোসিয়েশনটুকু আমাদের হতে হবে। ভারতের চোখে দেখুন, আমি বারবার এই কথাটা বলি, ম্যাডাম খালেদা জিয়া নরেন্দ্র মোদীকে চিঠি লিখে যখন হয়নি, উনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বিচার দিয়েছেন, এবং বিচার দিয়ে সেই বিচার বাংলাদেশের পক্ষে উনি রায় নিয়ে এসেছেন। আমাদের ওই নেতৃত্ব, আমার মনে হয় জনাব তারেক রহমানও এই ক্ষেত্রে এসবে ছাড় দিবে না ভারতকে। আর যেটা বললেন আমাদের ভারত পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথার্থই বলেছেন, আমরা অফিসিয়াল কথা তো বলছি। আপনি জানেন যে মেঘালয়ের এখানে সিলেটের এইদিকে একটা গ্রাম পড়ে গেছে, তারা কাঁটাতারের বেড়া দিবে, তারা কাঁটাতারের বেড়া দিতেই পারে, একটা নির্দিষ্ট যে সীমারেখা আছে তার থেকে যেটা বাদ দিয়ে তারা যে, মানে কি বলবো, নো ম্যানস কি, নো ল্যান্ডস কি বলে এটারে, নো ম্যানস ল্যান্ড রেখে যে একটা কাঁটাতার দিতে পারে, নো ম্যানস ল্যান্ড। তো এখানে তারা যেতেই পারে, এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। তার ঘরে সে টয়লেটটা কোথায় করবে তার ব্যাপার, যখনই আন্তর্জাতিক আইন ভঙ্গ করবে, এই যে পুশিং করছে, এই লোকগুলা কিভাবে ভারতে ঢুকেছে, কারা ঢুকিয়েছে, তাদের লোকজন ঢুকিয়েছে, ধরেই নিলাম এগুলো সব বাংলাদেশি। তাহলে কোন প্রসেসে ঢুকলো, কেন ঢুকালো, এদেরকে দিয়ে কি কাজ করালো, কেনই বা বাংলাদেশ তাদেরকে অ্যাকসেপ্ট করবে? কাজেই আমাদেরকে এখন ওই লেভেলে ভারতের সাথে আমার মনে হয় মানে ডিল করা উচিত, এবং নিজের দেশকে, দেশের স্বার্থ রেখে। এবং আমি শিওর এখনকার এই সরকারের নির্দেশনাতেই আমরা সেরকমই একটা আশা করছি। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই। আমি একটু সাইদ মাহবুব, আসলে বাংলাদেশকে কি মানে উত্তেজিত করার চেষ্টা করছে, নাকি আসলে তার ওই যে শুভেন্দু অধিকারীর একটা কমিটমেন্ট ছিল নাকি নির্বাচনের, অবৈধ অভিবাসীদেরকে সে বের করবে? আমরা অনেকে বলছে যে মমতার ভোটার নাকি তারা, যাদেরকে বের করার চেষ্টা করছে। আপনার কাছে কি, আপনার ব্যাখ্যাটা কি, বা বাংলাদেশ সরকারও বা কিছু করতে পারছে না কেন এই ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে যে ধন্যবাদ আমার সহ আলোচক, বাংলাদেশের এই সংসদের একজন প্রতিভাবান সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য, এবং বাংলা ভাষাভাষী সকল দর্শকদের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, আপনার পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, সেই প্রদেশের মুখ্যমন্ত্রী তার এলাকার, তার নির্বাচনী কনস্টিটিউয়েন্সির লোককে খুশি করার জন্য কি বলছে না বলছে এটা নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। ভারতের বরং কেন্দ্রীয় সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি, ইসলাম মিস্টার রণধীর জয়সাল নাকি যেন ভদ্রলোকের নাম, তিনি পরশুদিনই বোধহয় রণধীর জয়সাল, উনি বলেছেন বাংলাদেশে 15,000 না 12,000 আওয়ামী লীগের মধ্যে অনেক আমরা প্রত্যাবর্ষণের মানে ফেরত পাঠানোর চিঠি দিয়েছি, বাংলাদেশ থেকে উত্তর পাচ্ছি না ইত্যাদি। এত গভীর ঘনবসতিপূর্ণ দুইটা প্রতিবেশী দেশে, মানে আমি খুব নির্মোহভাবে বলছি, কারণ আমরা তো সবসময় রাজনৈতিক সমীকরণে কথা বলি, বাংলাদেশ এবং ভারতের যে নিবিড় ঘনবসতি সম্পন্ন প্রতিবেশী, তার মধ্যে আবার একটা এই বর্ডার এরিয়ার বেশিরভাগই একে অপরের বাংলা ভাষায় কথা বলে, যেহেতু জাতিগতভাবে তারা বাঙালি। আমি আপনার চাঁপাইনবাবগঞ্জের ওই সীমান্ত এলাকায় আপনি অনেক বাড়ি দেখবেন যে বাসা পড়ে গেছে বাংলাদেশ সীমান্তে, আম গাছটা পড়ে গেছে, নুয়ে গেছে ভারত সীমান্ত। এখানে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি মানেন আর না মানেন, ভারতের একজন প্রখ্যাত প্রধানমন্ত্রী বিজেপির হলেও এই নরেন্দ্র মোদীদের মতো এত প্যারোকিয়াল ইন্টারেস্ট দেখতো না। উনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করে করতে গিয়ে বাসে করে
লাহোর গিয়েছিল দিল্লি থেকে সমঝোতা এক্সপ্রেস, এবং সেখানে নরেন্দ্র মোদী সরি অটল বিহারী বাজপেয়ীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনার দল তো সবসময় উগ্র হিন্দুবাদী কথা বলে, পাকিস্তান বিরোধী কথা বলে, আর আপনি প্রধানমন্ত্রী হয়ে সমঝোতা এক্সপ্রেস করলেন। উনি বলেছিল যে হিন্দিতে বা ইংলিশে দুই ভাষায় বলেছে, যার বাংলা মানে হচ্ছে যে তুমি তোমার বন্ধু চেঞ্জ করতে পারো, প্রতিবেশী চেঞ্জ করতে পারো, এবং প্রতিবেশীর সঙ্গে যদি পরস্পর মিলেমিশে সৌহার্দ্যের সম্পর্কে থাকো, একে অপর প্রতি শ্রদ্ধা রেখে, তাহলে তোমার দুই দেশেরই উন্নতি হবে। আর যদি একে অপরকে ইচ্ছা করে খুঁটাখুটি করো বা খোঁচাখুচি করো অন্যায্য ভাবে, তাহলে উভয় দেশের ক্ষতি হবে। আমি মনে করি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা এবং সম্পর্ক বজায় রাখার স্বার্থে এই নীতিটাই হচ্ছে বেস্ট। এবং উইনস্টন ভারতে ইংল্যান্ডের সফল সাবেক প্রধানমন্ত্রী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ান অফ দি হিরো জোসেফ স্ট্যালিন রুজভেল্টের সঙ্গে, সেটা হচ্ছে যে উইনস্টন চার্চিল তার সেই বিখ্যাত উক্তি, যখন লন্ডনে একেবারে ডাউনিং স্ট্রিটের 10 নম্বর ডাউনিং স্ট্রিট এবং বার্মিংহাম প্যালেসের কাছাকাছি জার্মানিরা বোমা ফেললো, তখন এই যে এখানকার যেরকম রাজাকাররা ছিল, ওখানেও যারা জার্মানির লোক ছিল, জার্মান মনোভাবাপন্ন, তারা উইনস্টন চার্চিলকে বলেছিল ক্যাবিনেট মিটিং এ যে আমরা মনে হয় হিটলারের সঙ্গে একটা সমঝোতা করি। উনি খুব বিখ্যাত ভাষণ দিয়েছিল যে দরকার হলে আমি এখানে মাটিতে রক্তের মধ্যে পড়ে থাকবো, তবু আমরা আপোষ করবো না। এবং তার ওই বিখ্যাত ভাষণ, উই উইল ফাইট ইন দ্য ল্যান্ড, ইন দ্য সি, ইন দ্য ফরেস্ট, ইন দ্য স্কাই, ইন অল ওভার দি ওয়ার্ল্ড। তো সেই উইনস্টন চার্চিলের একটা কথা হচ্ছে যে পররাষ্ট্র নীতি কখনো স্থির থাকে না, দেশের স্বার্থ উপর বেসিস করি বিভিন্ন সময় বিভিন্ন দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতি। এখন আপনার যে পুশিন ইস্যুটা বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে, এটা কে ন্যায্য কে অন্যায্য ওই বিতর্কে না গিয়েও এই রণদীপ জয়সাল যে প্রশ্ন করেছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেটা উত্তর দেওয়া দরকার। কারণ আপনি এটা মমতা ব্যানার্জি কিছু ভোটের আগে বলেছিল, যথার্থই বলেছিল যে কেন্দ্রীয় সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না, কারণ একটা প্রদেশ হচ্ছে তার প্রদেশের জনগণের জন্য অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং ফেডারেল স্ট্রাকচারের যে দেশ থাকে, পররাষ্ট্রনীতি সবসময় সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের দিল্লি গভর্নমেন্ট। এখানে আমাদের ভারতের সঙ্গে আমাদের উত্তেজনা শুরু থেকে, কারণ দুইটা প্রতিবেশী দেশ অত্যন্ত ঘনিষ্ঠ যেরকম, আবার পরস্পরের সাথে ছাড় দেওয়া উচিত না। যখনই যারা দিয়েছে তারা জনগণ দ্বারা ধিকৃত হয়েছে। এবং বাংলাদেশে আপনি দেখবেন এখনো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য আছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতা ছিলেন দেখেই উনি দিল্লি বিমানবন্দরে 10 জুন নেমেই বলেছিল যে হার এক্সেলেন্সি হোয়েন ইউর আর্মি উইল লিভ ইন মাই কান্ট্রি। এটা বইপত্রে আছে। তখন ইন্দিরা গান্ধী একটু হোঁচটকে, সেও শার্প লেডি ছিল, অত্যন্ত স্টেটসম্যান, উনি হেসে বলেছিল 17 মার্চ ইজ ইউর বার্থডে, দ্যাট ডে মাই আর্মি উইল লিভ ইন ইউর কান্ট্রি। এবং 3 মাস পরে 17 মার্চেই ভারতের সৈন্য চলে গিয়েছে। আপনারা এও জানেন বঙ্গবন্ধু যখন মধ্যপ্রাচ্যের সম্পর্ক উন্নয়নের জন্য, যদিও মধ্যপ্রাচ্য গোঁ ধরেছিল সৌদি আরবরা যে পাকিস্তান ভেঙে গেছে, এদেরকে স্বীকৃতি দেব না, কিন্তু বঙ্গবন্ধু দূরদর্শী ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে মধ্যপ্রাচ্যে তো মানব সম্পদ পাঠাতে হবে, যেটার উনি ওয়াইসিতে ইসলামাবাদে পাকিস্তানে গিয়ে উনি ওয়াইসি সম্মেলনে যোগ দিলেন। এবং জানেন তখনকার ইন্ডিয়ান হাই কমিশনার অনুরোধ করতে গিয়েছিল বঙ্গবন্ধু কি ভাষায় বলেছেন। সেম জিয়াউর রহমান সাহেবের সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেছে, পানি বিষয় নিয়েও কথা বলেছে, আবার অন্যান্য দেশের সঙ্গে। আমরা এইভাবেই জিনিসটাকে দেখতে চাই। আমাদের ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া ঠিক হবে না। আর বিজেপির উত্থানে আমি শঙ্কিত, কারণ ভারতবর্ষে উগ্র হিন্দুত্বের অবস্থান, এই যে বাবুল ভাইদের পার্লামেন্টে যারা বিরোধী দল আছে, জামাত এবং জামাতের যুব শাখা এনসিপি, কারণ জামাতের ছাত্র শাখা আছে, মহিলা শাখা আছে, বুদ্ধিজীবী শাখা আছে, এতদিন কোনো যুব শাখা ছিল না, সেটা হচ্ছে এনসিপি। তো এদের জন্য খুব উপকার হয় ভারতে যদি ধর্মান্ধ রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে এবং ধর্মান্ধ রাজনীতি গিয়ার আপ হয়। আবার ভারতের বিজেপির যে এবার বিজয়, বিশেষ করে বাংলা তো 35 বছর বামপন্থীরা ভোটের মাধ্যমে রেকর্ড বিশ্বে শাসন করেছে, এবং যে বুদ্ধদেব ভট্টাচার্য, আগে তো মারা গেছেন জ্যোতি বসু প্রখ্যাত নেতা, পরে বুদ্ধদেব সেদিন মারা গেছেন, কিন্তু মমতা এত গবেষণা করেও 1 টাকার দুর্নীতির একটি মামলা বামপন্থী কোন নেতার নামে দিতে পারেনি, যারা 34 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে 5টি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে। বিশ্বে এটা রেকর্ড। অন্যান্য দেশে বামপন্থীরা একবার ক্ষমতা গিয়ে আর ভোট টোট দেয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের রেকর্ড যে প্রাদেশিক পরিষদে হলেও 5বার নির্বাচনের মাধ্যমে বামপন্থীরা জিতেছে, যাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কোন কেস মমতা ব্যানার্জি বা বিজেপি গভর্নমেন্ট করতে পারেনি, বা অতীতে কংগ্রেস গভর্নমেন্ট করতে পারেনি। অন্যান্য ব্যর্থতা থাকতে পারে। তো সেই হিসাবে এই আমি বলছি, এই যে শুভেন্দুর মতো একটা দল বাজলো যে 2020 সাল পর্যন্ত মমতার রাইট হ্যান্ড ছিল, অ্যাকচুয়ালি মমতার ভাস্তা, এই যে পরিবারতন্ত্র, আমাদের এখানে যেরকম
বড় দলগুলোতে পরিবারতন্ত্রের কুফল দেখি মমতাও সেটার সাফারার। আজকে বোধহয় মমতার লোকসভার অর্ধেক এমপি বিজেপি ভাগায় নিচ্ছে, ওইটাও একটা নোংরা রাজনীতি চলছে। তো ওইখানে মমতার ভাস্তা হচ্ছে আপনার ভাস্তা যে বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে নানা বিরোধ। যাই হোক, তা আমাদের ওদের বিরোধ কি হচ্ছে না হচ্ছে ওরা ওদেরটা বুঝুক। যে আমাদের কথা হচ্ছে, আমাদের এখানকার এই যে 18 মাসে ইউনূসের যে ধর্মান্ধ রাজনীতি, অহেতুক উগ্র ভারত বিরোধী রাজনীতি, কেন বললাম? এই আসিফ নজরুল স্ট্যান্ড বাজিয়ে নিত শেখ হাসিনার আমলে যে 26 লাখ অবৈধ ভারতীয় চাকরি করে। তারা যে 18 মাস ক্ষমতায় থাকলো, সেই 26 লাখের কোনো সন্ধান করেছে? তারপরে আমি তো নিজেও একজন নাগরিক হিসেবে জানতে চাই, শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে কি কিভাবে বিক্রি করেছে? 64টা চুক্তি করেছে। ইউনূস তো দেবেই না, একটা ধান্দাবাদ সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার তারা এই চুক্তিগুলো প্রকাশ করুক। সেগুলোর মধ্যে যেগুলো স্বার্থ বিরোধী চুক্তি হয়ে থাকে আমরা তার নিন্দা করব, সেগুলো বাতিলের জন্য বলবো। কিন্তু শুধুমাত্র ভোট এবং সাম্প্রদায়িক রাজনীতির জন্য হিন্দু মুসলিম ইস্যু করে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করব। কারণ ধর্মভিত্তিক পাকিস্তানে আশ্রয় গিয়ে আমরা সেখানে তৃতীয় শ্রেণী নাগরিক হয়েছিলাম। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে মায়ের ভাষায় কথা বলার জন্য রক্ত দিতে হয়, সেইটা আমাদের দিতে হয়েছিল পাকিস্তানি জিন্নাদের শাসনের বিরুদ্ধে। কাজেই তার বলে আমরা পাকিস্তানের সঙ্গে স্থায়ী শত্রুতা না, পাকিস্তানের জনগণ আমাদের বন্ধু, ঠিক যেরকম ভারতের জনগণ আমাদের বন্ধু। হ্যাঁ, পাকিস্তানের সরকার যেদিন বাংলাদেশের কাছে মাপ চাইবে, 71-এ গণহত্যার জন্য করজোরে ক্ষমা চাইবে, সেদিন আমি বলবো পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরো স্বাভাবিক হবে। সেরকম ভারতের সঙ্গে আমাদের যেগুলো অমীমাংসিত সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আন্তরিক চেষ্টা করবে। এই গভর্নমেন্টও তো ভারতকে কোর্ডিয়ালি রিসিভ করেছে। নরেন্দ্র মোদী তার সেকেন্ড ম্যান স্পিকারকে পাঠিয়েছে তারেক জিয়ার ওত অনুষ্ঠানে। বেগম জিয়ার দাফন কার্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে। আলাদা করে তদানীন্তন বিএনপির চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান, কিন্তু তখন প্রধানমন্ত্রী হননি। আমরা দেখেছিলাম না না, ভালো ভালো তো হতে হবে। আপনি যদি বাংলাদেশের উন্নতি করতে চান, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার কারোর সঙ্গে আমরা খারাপ সম্পর্ক বহন করতে পারবো না, আমরা এটা বিয়ার করতে পারবো না। মাঠ গরম করার জন্য বক্তৃতা দিতে পারি, তার মানে কি আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে? নো, প্রশ্নই ওঠে না। আমাদের স্বার্থ বজায় রেখেই পরস্পরের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে। আমার আরো একটা টকশো আছে, দেখে আমি আপনার দ্বিতীয় বিষয়টা একবারে বলে নিই, বাবুল ভাই যদি আমাকে গ্রহণ করেন, আমি একবারে শেষ করি। সেটা হচ্ছে, আপনি যে বলেছেন আওয়ামী লীগের কিসে, শুনেই তারপরে আপনার কাছে আসি। আচ্ছা আচ্ছা, আমার শেষ কথা হচ্ছে, ভারতের সঙ্গে আমাদের সমস্যা থাকবে, সংকটের আন্তরিক চেষ্টা থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ সরকার হতে হবে। ভিতরে ভিতরে আপনি আলাপ করবেন আর বাইরে রাজনীতির জন্য ভারত বিরোধী হবেন, এই ভণ্ডামি এখন আর চলবে না। ওই যে বাবুল ভাই যেরকম বলেছে ককরোচ পার্টি, ককরোচ জনতা পার্টি, বাংলাদেশেও তো আওয়ামী লীগ সরকার তরুণদেরকে অবহেলা করেছিল, তার রেজাল্ট পেয়েছে। বর্তমান সরকারও অবহেলা করার কোনো সুযোগ নাই। আর আমি, বাবুল ভাই যেহেতু পরের বার বলবেন, আমি যেটা এই সরকারের এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সিকিউরিটি নিয়ে বিলাসিতা বন্ধ, তার অসাধারণ ভদ্রতা, তার নম্রতা জাতিকে মুগ্ধ করেছে। কিন্তু একটি বিষয় বিএনপি মনে, যেহেতু 100 দিন পার হয়ে গেছে, 110 দিন বোধহয় আজকে, সিদ্ধান্ত গ্রহণের সময় এখন বিএনপিকে স্থির কিছু সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধ একটু রাখবো, আবার রাজাকারদেরও একটু রাখবো, এগুলো করলে হবে না। সরাসরি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দলকে স্ট্যান্ড নিতে হবে। আপনি আওয়ামী লীগের স্লোগান দিলে অ্যারেস্ট করতে পারেন, আমি শেষ করি, কারণ যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ দল। কিন্তু জয় বাংলা স্লোগানের জন্য গ্রেফতার করবেন। জয় বাংলা আমিও বলি, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্লোগান ছিল না, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। মুক্তিযুদ্ধের স্লোগানকে আপত্তি করার সুযোগ নেই। আর আরো যেটা জরুরি, এখানে বিএনপি রাজনৈতিক বিষয়ে বিএনপি ঠিক করবে, অভিজ্ঞ দল, সংগ্রামী দল। কিন্তু এই যে কয়েকটি কমিশন যে গঠন হচ্ছে, তো বিতর্কিত করেছে আওয়ামী লীগ নিজেই। না না, সেইটা তো ইসলাম ধর্মকে জামাত ইসলাম বিতর্কিত করেছে 71 সালে। ধর্মের দোহাই দিয়ে গণিমতের মাল বলেছে আমার বাংলা মা বোনদের। তাই বলে কি যে যা ধর্ম পালন বন্ধ রাখবে? এটা আপনি কি বলছেন? মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ অতিরিক্ত ব্যবহার করেছে, কেউ বলে ব্যবসা করেছে, কেউ আমি বলি বঙ্গবন্ধুকে বিরক্তির জায়গায় নিয়ে গেছে। তাই বলে আমি আমার মুক্তিযুদ্ধ, আমার 1000 বছরের একমাত্র শ্রেষ্ঠ অর্জনকে আমি বিসর্জন দেব? যে অর্জনে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, তাজউদ্দিন আহমেদ সরকার পরিচালনা করেছেন, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, মেজর জলিল, আমি বলি শেষ করে দিই, ওসমান চৌধুরী, তারপরে আপনার নুরুজ্জামান সাহেবরা সেক্টর কমান্ডার হয়েছে, কাদের সিদ্দিকী বেসরকারি বাহিনী করেছে, রুমির মতো বুদ্ধিজীবী ছেলেরা যারা ওই আমলে 71-এ মার্কিন যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং পড়তে চাওয়ার সুযোগ বাদ দিয়ে যুদ্ধে ঝাঁপিয়েছে। এর মধ্যে আবার তরুণ মেজর জিয়াউর রহমানের আরো একটা অবদান বিশাল। উনি প্রথমে নিজের পক্ষে, পরে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা, জাতিকে আরো উজ্জীবিত করেছে। আমি এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ বেশি রোল না বিএনপি বেশি রোল, এই অহেতুক বিতর্ক আমরা যেতে চাই না। এবং মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বা বিএনপি বিতর্কিত করেছে বলে আমি আমার মুক্তিযুদ্ধকে ছেড়ে দেবো? আই এম দ্য লাস্ট পার্সন। মুক্তিযুদ্ধ আমার 1000 বছর ইতিহাসে আমার শ্রেষ্ঠ অর্জন। গণঅভ্যুত্থান আমরা 90 সালে করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে এবার হয়েছে। ভবিষ্যতে যদি বাবুল ভাইদের সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, কথার কথা না উঠবে এটাই আমরা আশা করি,
তার বিরুদ্ধে আন্দোলন হবে। এই জন্য যারা 24-কে 71-এ কম্পেয়ার করতো তারা হচ্ছে পাকিস্তানিদের দোষর, পরিষ্কার বক্তব্য। আমি বরং যে কথা বলে শেষ করি, বাবুল ভাইয়ের মাধ্যমে সরকারের কাছে একজন নাগরিক হিসাবে প্রত্যাশা যে অনেক ভালো ভালো কাজই তারা করছেন, জ্বালানি সংকট সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছেন। এখন যেটা বাবুল ভাই আপনি একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, এখন হচ্ছে এই যে মানবাধিকার কমিশন আইনটা করে মানবাধিকার কমিশন গঠন, আর সবচেয়ে জরুরি বাবুল ভাই আপনি বোধহয় একমত হবেন, কারণ স্বাধীন তো আপনাদের এমপিদেরও থাকতে হবে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনটা কমপ্লিট করে দেওয়া দরকার। কারণ দুর্নীতি দমনে আমি দীর্ঘদিন আগে লয়ার ছিলাম, তো তরুণ বয়সে, তো আমি তখন দেখেছি দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান এবং 2জন কমিশনার না থাকলে ওই প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি অচল হয়ে যায়। আর দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীনভাবে কাজ না করে, এই সরকারের জন্য সমস্যা হবে, এই দুর্নীতির দায় দায়িত্ব সরকারের কাছে আসবে। কাজে আমি মনে করি 3 মাস 10 দিন পার হয়েছে বা 20 দিন, বিএনপি এখন অভিজ্ঞ রাজনৈতিক দল, বহুবার তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এখন সিদ্ধান্ত গ্রহণের দিকে যাবে, কিছু প্রিন্সিপাল সিদ্ধান্ত নেবে। যে আইনগুলো তারা বাতিল করেছে ন্যায্য কারণে, বিচারক নিয়োগ আইন, সচিবালয় আইন, তারপরে আপনার মানবাধিকার, দুর্নীতি দমন আইন, এই বাজেট অধিবেশনে যদি সম্ভব হয় কয়েকটা জরুরি অ্যাক্টগুলো উত্থাপন করে এমপি সাহেবরা, বাবুল ভাইদের মতো প্রজ্ঞাবান এমপিরা পরীক্ষা নিরীক্ষা করে এই আইনগুলো দ্রুত পাশ করুক। বাংলাদেশের মানুষ এই সরকারের সাফল্য চায়। অসংখ্য ধন্যবাদ। আমি ফজলুতা বাবুল ভাই, অবশ্যই আপনি ওনার প্রসঙ্গে বলবেন বা এবং সীমান্তের ব্যাপারে আগের প্রসঙ্গ যদি আপনার কিছু বলা থাকে। সাথে সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা বলার সাথে সাথে আমরা চলে আসবে, বলার সাথে সাথে এখন দেখি জয় বাংলা স্লোগান, যদিও মাহবুব ভাই বলছে যে জয় বাংলা স্লোগান তো না, আওয়ামী লীগের না, তারপরেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এরকম স্লোগান, মোট কথা আওয়ামী লীগের স্লোগানে আমরা দেখছি। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে প্রত্যেক জেলায় প্রতিদিন করে মানে এক একটা মিছিল হচ্ছে বড় করে। আবার খুবই আশ্চর্যের বিষয় যে আইবি রহমান ছাড়া পাওয়ার পরে সরকারকে ধন্যবাদ দিয়েছে, মানে উনি কি আইন অনুযায়ী ছাড়া পাননি নাকি ওনাকে সরকার ছাড়িয়ে এনেছে? ধন্যবাদ। অনেকগুলো বিষয় মামুন ভাইয়ের কোনো কথার সাথেই আমি দ্বিমত নাই, শুধু একটা কথার সাথেই যে বিএনপি মুক্তিযুদ্ধের ব্যাপারে ছাড় দিবে বা বিএনপি রাজাকারদের একসেপ্ট করবে, বিএনপি এরকম কোন রাজনৈতিক দল নয়। বিএনপি আসলে আমি আবারও বলি, ডানের বামে, বামের ডানে, মাঝখানের মধ্য, বিএনপি যার যার রাজনীতি সে করবে। সে জয় বাংলার রাজনীতি নাকি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি, না এনসিপির রাজনীতি, না বাসদের রাজনীতি, না জাসদের রাজনীতি, না আপনার কি বলে মুজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট পার্টির রাজনীতি, নাকি কোনটা করবেন এটা মানুষ চয়েস করবে। বাবুল ভাই চরমোনাই চরমোনাই আছে, গোলাপ ফুল আছে, আরো কত কি আছে আপনি জানেন। বাংলাদেশ তো আসলে রাজনীতির ওই যে বলেছিলেন যে এটা কোন দেশ যে পানি উল্টো দিকে যায়, সত্যিই সেলুকাস কি বিচিত্র এ দেশ, আর বাংলাদেশে ঢোকেননি। তো এটা সেই দেশ, কথার দেশ, কবিতার দেশ, গানের দেশ, তর্কের দেশ, বিতর্কের দেশ, নানা মনের নানা দেশ, সবচেয়ে বেশি রাজনীতির উর্বর দেশ বাংলাদেশ, অ্যাজ ওয়েল পশ্চিমবঙ্গ সেম। তো বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে না এবং বিএনপি 24-কেও বিক্রি করে না। বিএনপির যখন যেটা দায়িত্ব বিএনপি সেটাই করে এবং সেভাবেই বিএনপি চলে। এখন আওয়ামী লীগের যেটা চলে আসা শেখ হাসিনা, ওই রং হেডেড মানুষ, ওনার সম্পর্কে কথা বলে আপনার 1 ইয়ারের সময় নষ্ট করতে চাই না। উনি তো টুপ করে চলে আসবেন, ফুট করে চলে আসবেন, কত কি বলেন আর কি। আসলে ওনাকে ওনার চেয়ে বোধহয় এখন পরিমণি অনেকটা ম্যাচিউর হয়েছে, কাজে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আওয়ামী লীগ একটা প্রাচীন দল বাংলাদেশের। আওয়ামী লীগটা তো আর আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ হয়ে গিয়েছিল হাসিনা লীগ এবং ভারত লীগ। কাজেই ওই দলটা তো আর ওই জায়গায় নেই। আর এটা নিষিদ্ধ হয়েছে, যেটা আইনগতভাবে আইনের মানুষ হয়ে আমি এভাবে মিডিয়ায় আর বেশি কিছু বলতে চাই না। না, নিষিদ্ধ হওয়ার পরে কিভাবে মিছিল করে তারা, মানে ওপেন মিছিল করছে, গ্রেফতারও হচ্ছে কিছু। হ্যাঁ, গ্রেপ্তার হচ্ছে, হবে, এটা আইনি প্রক্রিয়ায়, ঠিক আছে। এটার সাথে আমার কোনো এই মিছিলের সাথে দেখুন, এইটা ওই একটা বাংলাদেশের যারা ওই যেটা বলেছেন মামুন ভাই, যে বাংলাদেশের আসলে একটা মানুষ, একটা দল তো আছে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মনে প্রাণে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনোদিনও স্বীকার করেনি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, কাজে এই দল আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা অশুভ শক্তি তারা মাথা চারা দিয়ে উঠছে। তো আমরা সরকার এর ব্যাপারে অনেকটাই ঠিক, এবং মাহবুব ভাই যেটা বলেছেন যে আমরা সেটাকে সিদ্ধান্ত নেবার সময় এসেছে এবং সরকার সেটা সময় মতো নিবে। তো মাহবুব ভাই একটা কথা বলেছেন, সরকারি সব চুক্তিগুলো প্রকাশ করার জন্য, ভারতের সাথে 64টি চুক্তি। দেখুন মাহবুব ভাই ভালোই জানেন, উনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ
আমি সত্যি 71-এ জন্ম আর কি, মব ভাই আমাদের অনেক সিনিয়র ভাই। তো উনি ভালো করেই জানেন আন্তঃরাষ্ট্রীয় এগ্রিমেন্ট গুলো হয় বিভিন্ন প্রেক্ষাপটে, এবং এখানে মন্ত্রীদের একটা গোপনীয়তার একটা শপথ নিতে হয়, এবং সেখানে অনেক ক্লজ থাকে, এনডিএ ক্লজ থাকে, অনেক কিছু থাকে। আপনি দেখুন না, ডক্টর ইউনূসও যেমন কোনো কিছু শেষ করতে পারেননি, বিএনপিও ক্ষমতায় আসবার পর 90-এ 25 বছরের গোলামী চুক্তি শেষ করতে পারেনি। তবে হ্যাঁ, এই যে যে চুক্তিগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বার্থের বিরোধী চুক্তি, সেগুলোকে অবশ্যই বিএনপি ভালোভাবেই নজরে নিবে, সুন্দরভাবে ট্যাকেল করার চেষ্টা করবেন। এবং আমাদের যোগ্য পররাষ্ট্র মন্ত্রী, যিনি এখন আপনার ইউএন এর প্রেসিডেন্ট হয়েছেন সাধারণ অধিবেশনের 71তম, আমি মনে হয় উনি উনি ভালো কিছুই করবেন। তবে একটা কথা একটু আমি এখানে অ্যাড করতে চাই, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট করতে চাই, যেটা মাহবুব ভাই বলেছেন যে ওআইসি সম্মেলনের কথা। ওআইসি সম্মেলনে শেখ মুজিবুর রহমান সাহেব গেলেন, কিন্তু ভারত না করলেন। কিন্তু উনি ফেরত আসার পর কি হয়েছিল কনসিকুয়েন্স, ভারতের সংসদে আইন পাশ হলো, বাংলাদেশের কোনো বিনিয়োগ, এর আগে শুধু ছিল ড্রাফটে ছিল চায়না এবং পাকিস্তান, তারা ওর সাথে অ্যাড করে দিল বাংলাদেশ। সেই 1973 সালে এই আইন পাশ হয়েছে যে বাংলাদেশের কোনো বিনিয়োগ ভারতে, সরি 74-এ ভারতে এটা একসেপ্ট হবে না। এবং সেই আইনটা 2009 সালের দিকে এটা উইথড্র করেছে, কিন্তু উইথ সাম রিজার্ভেশনস, এন্ড দ্য রিজার্ভেশনস এন্ড কন্ডিশনস টার্মস আর সাচ, কোনো ইনভেস্টমেন্ট ওই দেশে গ্রহণ হবে না। কিন্তু যেটা মামুন মাহবুব ভাই যথার্থ বলেছেন, এই 27 লাখ ভারতীয় তাহলে গেল কোথায়? ইন্টারেস্টিং বিষয়টা বলি, আমি ভারতে যখন জব করেছি, বাংলাদেশি একজন লোক কেন ভারতে জব করবে, ভারতীয়রা নাই কেন, এরকম এক্সপ্লেনেশন দিতে হয়, এবং ভারতের অন্যান্যদের চেয়ে আপনার কোয়ালিটি এর চেয়ে কেন বেটার, এটা প্রুভ করতে হয়। তারপর হাজারো রকমের হ্যাসেল নিতে হয়, নেয়ার পর আপনার এমপ্লয়মেন্ট ভিসা হয়। এইটা ওইখানে। আর বাংলাদেশে কি হয় জানেন, বাংলাদেশে তারা ভিসা নিয়ে আসতে হয় না, এমপ্লয়মেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট নিতে হয় না তাদের, তার টুরিস্ট ভিসায় এসে কাজ করে, ট্যাক্স সম্পূর্ণ ফাঁকি দেয়, ক্যাশ টাকা নিয়ে আবার চলে যায়, তাদের জন্য অবাধ। এটা আমি দেখেছি গত 17 বছরে। আমি নিশ্চিত আপনার এই শোর মাধ্যমে আমি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলতে চাই যে এই জিনিসগুলো যেন এখানে টেক আপ করা হয়। আরেকটা জিনিস যেটা এসেছে আজকের আলোচনায়, সেটা হচ্ছে যে আমি যেটা সবশেষে যেটা মনে করি, যে আমি ভারতকে বকা দিব না, পাকিস্তানকেও দিব না, আমি নিজে আগে ঠিক হব। আমার অর্থনীতি, আমার সামাজিক প্রেক্ষাপট, আমার স্বাস্থ্যনীতি, আমার শিক্ষা ব্যবস্থা, আমার গ্রোমিং, আমার সেলফ ডিপেন্ডেন্সি, আমি যেন অন্যের উপর আমার অপেক্ষা করে বসে না থাকতে না হয়, আমি যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারি। তাহলে কিন্তু আমার প্রতিবেশীর কাছে হাত পাততে হয় না, মাথাও ছোট নিচু করতে হয় না। আমরা আমদানি নির্ভর একটা দেশে পরিণত হয়েছি। আমরা বিদ্যুৎ নিয়ে আসছি, বিদ্যুৎ ওইখানে বন্ধ, এই কারণে আমার এখানে বিদ্যুৎ বন্ধ, বিদ্যুতের ওখানে দাম বেড়েছে, এই কারণে আমার দাম বাড়বে। আমার রিনিউয়েবল এনার্জি নাই, আমার এমপ্লয়মেন্ট নাই 4 কোটি লোকের, আমার দেশের যেসব নদ নদীর পানি শুকিয়ে গেছে, পানি রাখার ব্যবস্থা নেই এই দেশে, আমাদের খালগুলো সব ভরাট হয়ে গেছে, সেই খালগুলো খনন করা হয়নি গত 17 বছরে। তাতে করে কি হয়েছে, পরিবেশ এই ভারসাম্যগুলো এমন বাজে অবস্থায় হয়েছে, আপনার শস্যে খেতে কীটনাশক ব্যবহার করতে করতে মাটির অবস্থা খারাপ হয়ে গেছে। এইবার একটা নতুন কীটনাশক আসে, পরের বার নতুন রোগের তৈরি হয় কৃষিতে। আমাদের এখানে বাজার ব্যবস্থাপনা গুলো খুবই দুর্বল, আমাদের রেলওয়ে এবং রোড ট্রান্সপোর্টেশন গুলো এখনো, এমনকি আমি পাকিস্তানের সাথে তুলনা, কারণ দেশের মিডিয়ায় পাকিস্তানকে অনেক ছোট ভাবে দেখানো হয়। তো আপনি করাচি থেকে আপনি লাহোরে যাবেন, মোটরওয়ালা রোড বলে ওরা, যেটা গ্র্যান্ড ট্রায়াং রোড, আপনি ফ্লাইটে আছেন না রোডে আছেন আপনি বুঝবেন না, দে সো ডেভেলপড। আমাদের দেশে একটা রাস্তা করলে পরের দিন রাস্তা ভাঙতে হয়, তারপরের দিন রাস্তা রিপেয়ার করতে হয়, তারপরের দিন এটা আরেকটা এসে করে। কাজে আমাদের এই সমন্বিত ব্যবস্থাগুলা, এগুলা সবকিছুর মূলে যে বিষয়টা ডেমোক্রেটিক এন্ড ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটা শুধু শাব্দিক অর্থে না, আক্ষরিক অর্থে না, এটা আবিধানিক অর্থে এবং সকল অর্থে যেন এইটা প্রয়োগ হয় এদেশে। এই জন্য আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা দরকার, ডেমোক্রেটিক সিস্টেম, সবাইকে এখানে অ্যালাউ করা, এবং তার মধ্যে থেকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা যদি এটাকে কন্টিনিউ করতে পারি নেক্সট 5 to 10 ইয়ার্স, আমার মনে হয় এইসব ভারত, নেপাল, কারণ বাংলাদেশিরা খুবই ওয়ার্কোহলিক এবং খুবই ব্রিলিয়ান্ট একটা জাতি। এই জাতির দরকার 3 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় নিয়ে গিয়েছিলেন আপনি জানেন? 90 ম্যাডাম খালেদা জিয়া আসবার পর যেসব অর্থনৈতিক সংস্কারগুলো করেছিলেন, আমরা কোন লেভেলে চলে গেছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিশ্চিত তার যে জিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়ার জিন তার শরীরে, আমরা এই দেশবাসী আশা করে, সেটা পররাষ্ট্রনীতি বলেন,
অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, ধর্মীয় নীতি বলেন এবং বিচার ব্যবস্থা বলেন, যেটা বললেন যে মানবাধিকারের বিষয়গুলো বলেন, আমার মনে হয় যে উনি খুব ভালোভাবে এগুলা ট্যাকেল করবেন। উই আর হোপফুল ফর দ্য বেটার বাংলাদেশ ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সাইদ মামুন মাহবুব আপনার কাছে সংক্ষেপে যদি জানতে চাই যে সাবেক উপদেষ্টারা যেমন ফারুকী গতকালকে মনে হয় অস্ট্রেলিয়া গিয়েছেন, সবাই বলছে যে পালিয়ে গেছে। তো এর আগে ডক্টর ইউনূস গেছে ফ্রান্সে, তখনও বলছে যে পালিয়ে গেছে। তো এরকম ভাবে কেন চিন্তা করছে? তারা তো সবসময় যাওয়া আসা করেই বিদেশে। তো মানে এরকম কি কোনো ঘটনা ঘটেছে? আবার ফারুকের একটা স্ট্যাটাস নিয়েও অনেক কথা হচ্ছে যে আসলে ক্ষমতা যাওয়াটা অনেক বড় চাপের বিষয়, সেটা এখন উনি উপলব্ধি করতে পারছে। তো আপনার কাছে শুনতে চাই। আর আওয়ামী লীগের ব্যাপারে যদি একটু মানে আপনি বলতেন যে ধন্যবাদ। দেখেন, আমি ছোটবেলা থেকেই আমি সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী এগুলো নিয়ে কথাবার্তা বলি। আমি ছোটবেলা থেকেই যে প্রধান থাকেন, যখন রাষ্ট্রপতি ব্যবস্থায় ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী, আমরা তাদের নিয়ে প্রশ্ন করব, সমালোচনা করব, ভালো কাজের প্রশংসা করব। কাজে আপনার ফারুকী, আসিফ নজরুল এগুলো কে কি বললো না বললো, ইউনূস সাহেব গত 18 মাসে, আমি হয়তো কোনো আরেকদিন টকশো হলে আমাদের অত্যন্ত প্রতিভাবান এমপি, আমি যার বিপুল সাফল্য কামনা করি, উনি হবেনও, তার কাছেও বলবো যে বিএনপির আরো একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের সময় এসে যাচ্ছে। সেটা হচ্ছে ইউনূসের পাপের দায় বিএনপি নেবে কিনা। অর্থাৎ গত 18 মাসে আপনি যে বলছেন, এটা তো মানুষকে তো আপনি ডিক্টেট করে বন্ধ করতে পারেন, তাহলে তো আপনিও স্বৈরাচার হয়ে যাচ্ছে। মানুষ তো আগে ইউনূস আমেরিকায় থাকে না, প্যারিসে থাকে না, বার্লিনে গিয়ে থাকে। এবার দেখলাম সে আর তার ওই যে অতি প্রিয় কি মোর্শেদ, সে লামিয়া মোর্শেদ লামিয়া মোর্শেদ জার্মানিতে হিটলারের বাড়ির সামনে গিয়ে হিটলারের বান্ধবী আইভি ব্রাউনের বেডরুমের সামনে গিয়ে ছবি তুলতে। এগুলো মানুষের দেখার বিষয় না। তাই সে 5ই আগস্টের পর যে পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলো, ব্যাপক জনসমর্থন, শুধু আওয়ামী লীগ বাদে সবাই সমর্থন দিল, এবং আওয়ামী লীগারদেরও কিন্তু তখন করার ছিল। এবং আমি তো, অনেকের জন্য আমাকে ভুল বোঝে, আমি তখনও বলেছি, এখনো বলছি, আমি তো তারেক রহমান সাহেবের দূরদর্শিতা ওই দিন টের পেয়েছি। 5ই আগস্টে যখন এই যে প্রথমত শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই বলা যে সমকালের আবুল কালাম আজাদ, তার যে চ্যানেল 24-এ বসে আমাদের তরুণ তুর্কিরা তারেক জিয়া সাহেবের সঙ্গে আলাপ করেছিল, তদানীন্তন বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন তো এরা বলেছিল আমরা একটা বিপ্লবী সরকার গঠন করি, হ্যান করেন গা ত্যান করেন গা, যেগুলো ইউনূস 18 মাস চালায়। এবং জনাব তারেক রহমান সাহেব, তার বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, 2-3 বার তিনি বেড়ে উঠেছেন রাষ্ট্রনায়কদের সঙ্গে সঙ্গে। কাজে তার অভিজ্ঞতা আমাদের চেয়ে ভালো হবে, এটা মানতেই হবে। জয়ের অভিজ্ঞতা আমার চেয়ে অভিজ্ঞতার চেয়ে ভালো হবে, এটা জন্মের সুবিধার কারণে। এটা যেরকম পরিবারতন্ত্রের সুফল আছে, কুফলও আছে। এনিওয়ে, তো তারেক রহমান সাহেব ঠিকই ইউনূস সাহেবকে চিনেছিল। উনি বলেছিলেন না, ওগুলো করার দরকার নাই, এটা তো রেকর্ডেড, হিস্টোরিক্যাল রেকর্ড। 3 মাসের জন্য একটা অন্তর্বর্তী সরকার করেন, যারা একটা গ্রহণযোগ্য ভোট দিই, ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের আশা ভরসার জায়গা হবে, এবং তাই হওয়া দরকার ছিল। এই যে সিনিয়র আসিফ, জুনিয়র আসিফ, তারপরে জামাতের যুব শাখারা আন্দোলনের 9 দফা 1 দফায় ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আপনার ওই প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি। কিংবা বিএনপি, অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক দল, আওয়ামী লীগের হাতে অনেকবার নির্যাতিত, বিশেষ করে লাস্ট 15 বছর, আরো বললে 14 থেকে 24। তারেক রহমান, বেগম জিয়ারা সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগের হাতে। ওই তারা তো, তারেক জিয়া তো একটি বারো এখন পর্যন্ত শেখ হাসিনা সম্পর্কে বা আওয়ামী লীগের কোনো সম্পর্কে অশালীন তো দূরের কথা, একটা খোঁচা পর্যন্ত দেননি। ওই বাংলাদেশের মানুষ এই রাজনীতির ভদ্রতা আশা করে। এই কারণে আপনি যেটা বলছেন আওয়ামী লীগ মিছিল করছে, আমি আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে আমি দ্বিমত করে বলি, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কোনোদিন এখন পর্যন্ত, আর এইবারে এই এনসিপিদের চূড়ান্ত ব্যর্থতা, জামাতের বি টিম সি টিম হয়ে কাজ করার পর, আপনি মানেন আর না মানেন, আপনি আমি পছন্দ করি না করি, বাংলাদেশের রাজনীতি বিএনপি এবং আওয়ামী লীগকে ঘিরেই থাকবে। কারণ 1979 সাল থেকে 2008 পর্যন্ত, আমি শেষ করতে দেন, জুলাইটাও বলছি আমি, বাংলাদেশের জনগণের 70 থেকে 72% প্রতিনিধিত্ব করে বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিএনপিকে অফিসিয়ালি নিষিদ্ধ না করলো, আওয়ামী লীগ বিএনপিকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দিয়ে বিএনপির জনসভা ডাকলেই মানে নৌকা পর্যন্ত বন্ধ করে দিত, রোডঘাট তো বন্ধ করতোই, বাস অবরোধ, কি বাস ধর্মঘট, ট্রেন ধর্মঘট, আমরা বলতাম সরকার হরতাল ডেকেছে। তারপরও 22-23 সালে বিএনপি জনসমুদ্র হয়েছে। আমার মনে আছে আমার নিজের জেলা গাইবান্ধা, আমার রংপুরে বন্ধু বান্ধব রাতে, তারা বললো যে মামুন মনে হচ্ছে মৌলানা ভাসানী বা অতীতে কমিউনিস্ট পার্টির মনি সিং এর মতো বিএনপিরা সমাবেশ করছে। ফখরুল ইসলাম আলমগীর যেহেতু আগে বামপন্থী ছিলেন, রংপুরে 2 দিন ধরে চিরা মুড়ি আর গণহারে খিচুড়িকে বিএনপি শীর্ষ নেতারা নাম কি বিছায় তাঁবুর ওপরে শুয়ে শীতের রাতে বিশাল জনসভা করে। আওয়ামী লীগ পেরেছে বিএনপিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করতে। আপনি জুলাইতে আওয়ামী লীগের যারা দেয় তাদের বিচারের জন্য তো আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি নিষেধাজ্ঞার যে অন্যায় আইন অ্যামেন্ডমেন্ট আওয়ামী লীগ ইউজ করেছিল অন্যায় ভাবে, সেটি বিএনপি আইনে পরিণত করার দরকার ছিল না। বরং আমি তো মনে করি এই নিষেধাজ্ঞা যতদিন থাকবে
ততদিন আওয়ামী লীগের নেতাদের গ্রহণযোগ্য, মানুষের সবার কাছে গ্রহণযোগ্য বিচার করা প্রবলেম হবে। তারা বলবে আমরা লইয়া দিতে পারছি না, আমি তো বাড়িতেই যেতে পারছি না, কিন্তু তাদের যারা যারা দায়ী বলে আমরা মনে করি তাদের সুষ্ঠু বিচার হতে হবে। আপনি শোনেন হাসিন, আপনাকে আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনার সাংবাদিক প্রতিনিধি লন্ডন থেকে এখানে পাঠান, যে কোনো একটা, যে আমরা যারা এই মুরগির খোপের মতো ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকি, 74টা ফ্ল্যাট অনেক বিল্ডিং এ থাকে, আপনি র্যান্ডম 10টা ফ্ল্যাট যাচাই করেন, 4টা বিএনপি পাবেন, 4টা আওয়ামী লীগ পাবেন, 12 খারাপ করে বলি রক্ষণশীল, 3টা আওয়ামী লীগ পাবেন, 3টা বিএনপি পাবেন, একটা জামাত পাবেন, একটা সাবেক বাম পাবেন, আর 2টা পাবেন যে এদিক ওদিক করে। তো সেই দলকে তো আপনি নিষিদ্ধ করে আটকাতে পারবেন না, সেই দলকে আপনি, জামাতের অবস্থান এখন আরো বাড়ছে না কোনো পারিনি, এটাও আপনাদের কোনো লেখাপড়া নাই, বিনয়ের সঙ্গে বলি, এটা আমি অত্যন্ত, বাংলাদেশে গেছি, আমি তো দেখেছি। না এটা আপনারা, আপনি জামাতের প্রচার মেশিনে বিমুগ্ধ হয়ে গেছে। যদি ইউনূস কারচুপি না করতো বিএনপি সিট আরো বাড়তো। এইটা স্ট্রেট প্রচারণায় আপনার, যেরকম নরেন্দ্র মোদীর প্রচারণায় মনে হয়। সরি মামুন ভাই, সরি ফর দ্য ইন্টারাপ্ট। 1 বছর ধরে তারা ক্ষমতায় থেকে, জামাত তো অ্যাকচুয়ালি ক্ষমতায় ছিল। বিএনপি 2 মাস আগে দেওয়ার পর, বিএনপি 2 মাস আগে প্রার্থী দেওয়ার পরও বিএনপির একাধিক প্রার্থী ছিল, তাদেরকেও মোকাবেলা করতে হয়েছে। 20 দিন আগে আমরা ফাইনালাইজ হয়েছি, আর আমাদের তো ব্যাংক নাই যে আমাদের ফাইন্যান্স করবে। আমরা 17 বছরের সবাই ভিখারি, আর তারা তো কি করে। বাবুল ভাই আরেকটা কথা আপনি মানবেন তো বাবুল ভাই, আমি তো কোর্ট অঙ্গনে দেখেছি বাবুল ভাই, বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি, ইউনূস স্যার তো শেষের দিকে একদম জামাতের দিকে হেলে পড়েছিল। শোনেন, আমি নিজে বাবার পাওয়া জমি, সমস্ত জমি বিক্রি করেছি, আমার নিজের কেনা, আমি জানি সেটা করে কেনা সব বিক্রি করে দিয়েছি, ঢাকার ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি। আর জামাতের আমির কি করেছে জানেন? সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল গিরি করেছে, এক একটা রিক্রুট হয়েছে, 20 লাখ 30 লাখ আওয়ামী লীগের সাথে ভাগাভাগি করেছে। তাদের নেতারা মারা গেছে, আর তারা আওয়ামী লীগে যোগ দিয়ে ইনকাম করে নিজেরা সবল সুস্থ হয়ে দাঁড়িয়েছে। এইটাই জামাত। আর শোনেন, 90 দিনের মধ্যে যদি নির্বাচন হইতো, রেজাল্ট অন্য হইতো, এনসিপির সহযোগী পার্টি হইতো হচ্ছে জামাত, এনসিপি পাইতো 70টা আর জামাত পাইতো 10টা, এই হইতো ইকুয়েশন এই দেশের। আর যেটা আপনি বলতেছেন বট বাহিনী দেখে হতাশ হওয়ার কিছু নাই। আমি ফজলে হুদা বন্ধু বান্ধব থেকে 1 লাখ 1.5 লাখ 50,000 5,000 2,500 টাকা দান নিয়ে নির্বাচন করেছি। 25 কোটি 30 কোটি টাকা জামাত খরচ করেছে আমার আসনে, সবাইকে বেহেশতের টিকিট দিয়ে দিয়েছে। তারপর আমি একটা কথা বলি বাবুল ভাই, থ্যাংক ইউ ফর ইউর নাইস ইন্টারজেকশন। আমি একটা কথা বলি হাসিন আক্তার, বিএনপি কিন্তু 22 সালে এরকম আপনি আন্দোলনে আমি দেখিনি ভাই আপা। বিএনপি 22 সালে ডাইরেক্ট বললো যে আমরা 20 দল করবো না। তখন অনেকে অবাক হয়েছিল যে বিএনপি এত বিপদের মধ্যে আছে, এত দমন পীড়ন ওই সরকারের, বিএনপি বলছে না, যে যার মতো করো, আমরা এককভাবে আমাদের রাজনীতি করবো। শোনেন, আমি মুড়ির বস্তা কান্দে নিয়ে নেতাকর্মীদের নিয়ে রাজশাহী গেছি, আমি বলছি বাবুল ভাই, ওইটা তো হয়েছে, আমার গর্ব লেগেছে কি বাবুল ভাই, দিন শেষে যাই বলেন, যার যার জেলার প্রতি তো একটা টান থাকে না বাবুল ভাই। তো আমার গাইবান্ধা যেহেতু বৃহত্তর রংপুরের মধ্যে ছিল, রংপুরে যে 22 সালের 10ই ডিসেম্বর অসাধারণ, 10 অথবা 12 হবে, মার্জনা করবেন ভুল হলে, পরের দিকে বোধ হয় অসাধারণ একটা জনসভা হয়েছিল। এমনকি রংপুরের বিবেকবান আওয়ামী লীগের বন্ধু বান্ধবরা, যেহেতু আমরা লইয়ার সমাজের সব স্তরের লোক আসে, তারাও বলেছিল যে মামুন বিএনপি একটা অসাধারণ জিনিস দেখালো, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো অনিয়ম নাই, নেতারা কর্মীদের সঙ্গে একসঙ্গে ওই গণখিচুড়ি খেয়েছে। তো যাই হোক, এখন বিএনপিও আমি মনে করি আপনি যেটা বলছেন হাসিন আক্তার, আওয়ামী লীগ, আমি বাংলাদেশে ঘুরে আমার মনে হয়েছে যে জামাতের আগের থেকে সাপোর্টার অনেক বেড়েছে, মানে আগে যতটুকু যেভাবেই হোক তাদের। আচ্ছা ঠিক আছে, বাড়লে ভালো, আমরা তো খারাপ বলছি না, সেটা সময় মতো দেখা যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, জামাতের যে নেতা সেই কর্মী সেই প্রচারক, ভুল করলে আরো বাড়বে, বিএনপি ভুল করলে আরো বাড়বে তাদের। না এটা আপনি হবে না। আপনি শোনেন, আমি একটা কথা বলি, এইটা বিএনপি খুব ভালো করে, বিএনপি কিন্তু আমি শেষ করি, বিএনপি কিন্তু প্রজ্ঞাশীল রাজনৈতিক দল। বিএনপি কখনোই আওয়ামী লীগে নিষিদ্ধ চায়নি। হয়তো ওই সময় আন্দোলনে এনসিপিরা দোষারোপ করতো, এগুলোর কারণে তারা কিছু, বা হয়তো আইনটাকে, অধ্যাদেশটাকে অ্যাক্ট করেছে। আমি তো মনে করি বাবুল ভাই সহ বিএনপি সব এমপিদের গর্ব, আরো বেশি গর্ব হতো তারা নির্বাচনে, কারণ বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি যতবার ক্ষমতা এসছে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করে এসছে। এবং আমি বিশ্বাস করি যে বাবুল ভাইয়ের আরো গর্বিত হতো আওয়ামী লীগের কে ডাইরেক্ট নির্বাচনে পরাজিত করে আপনার সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হতে। যাই হোক, সেটা পরের তর্ক। আপনি যেটা বলছেন, আপনার মতের প্রতি আমি শ্রদ্ধাশীল হাসিন আক্তার, তবে আমিও তো ধরেন আপনি তো আসা যাওয়া করেন, আর আমি তো এখানেই পড়ে আছি, এবং আমার গর্ব আমি আমার মা মাতৃভূমির সঙ্গে আছি। জামাতের শক্তি বাড়েনি, জামাতের শক্তি যেটা লুকায়িত ছিল আওয়ামী লীগের মধ্যে কিংবা ইভেন বিএনপির মধ্যে, সেদিন বিএনপির এক সাবেক এমপি বলতে যে বিএনপিকেও জামাত মুক্ত বিএনপি চাই, তো সেই জন্য ওই শক্তিগুলো আপনি হঠাৎ বেড়ে গেছে তারা, এই জন্য আপনার মনে হচ্ছে। তারপরে যদি মানুষ এত কিছুর পরে জামাতকে ভালোবাসে, বাসবে, গণতন্ত্র তো এটাই, কি করার আছে। আমি বিশ্বাস করি বিএনপি এটা
মানে গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে। আপনি যেটা বলছেন আওয়ামী লীগের জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেটার জন্য যাদের দায়ী তাদের বিচার করতে হবে। আবার এটাও সত্যি আওয়ামী লীগ বা বিএনপি এবং বিএনপি বা আওয়ামী লীগ দুই রাজনৈতিক দলকে আপনি রাজনীতির বাইরে রেখে স্থিতিশীল রাজনীতি করতে পারবেন না। বরং আপনার যেটা করতে হবে, মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করেনি। মুসলিম লীগ 1954 হক ভাসানী সরদির কাছে নির্বাচনে হেরে গিয়ে আপনার ওই রাজনীতিতে ওই যে অপান্ত হয়েছে আর ঘুরে দাঁড়াতে পারেনি। আর আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য আরো একটা লোক যদি বেশি দায়ী হয় আপনাদের ভাষায়, যে বলছেন যে আওয়ামী লীগ বাড়ছে কেন, আওয়ামী লীগ তো ফিরে আসা শব্দটা আপত্তিকর। আওয়ামী লীগ তো দেশেই আছে, সব মিলানে 1 লাখ 2 লাখ বাইরে গেছে নেত্রীরা। আপনি যেদিন 5ই ফেব্রুয়ারি ইউনূস, আসিফ নজরুল্লাহ এবং তাদের তরুণ সহযোদ্ধারা আপনার এই যে ওই যে বড় যে ক্রেন বলে বা বুলডোজার এগুলো দিয়ে যেদিন 32 ভেঙেছে, আমি সেদিন আমার বাসার লোকদের বলেছি আওয়ামী লীগকে অর্গানাইজ করে দিয়ে যাচ্ছি ইউনূস। কারণ আওয়ামী লীগের রাজনীতিতে মূল কি হাসিনা আক্তার। আওয়ামী লীগ বলে যে আমি না থাকলে, শেখ হাসিনা বলতো আমি না থাকলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, আমি না থাকলে বঙ্গবন্ধু অপমানিত হবে। এখানে আপনার হাসিনা আক্তার দুইটা জিনিস খুব ক্লিয়ার। শাসক শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর সমালোচনা 72 থেকে 75 আপনি রাতের পর রাত করেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনি অসম্মান করবেন, আপনি 72 সংবিধান ছুঁড়ে ফেলে দিতে বলবেন, এই আলী রিয়াজকে দিয়ে 18 মাস নাটক করবেন, এবং বিএনপির সুযোগ্য মহাসচিব, রাজনীতিতে অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী, যেদিন এই জুলাই সনদ ছাপানো বের করলেন ইউনূস গভর্নমেন্ট, উনি পরিষ্কার বলেছেন এটা মহাপ্রতারণার দলিল। কারণ বিএনপি যতগুলো দ্বিমত করেছিল তখন সালাউদ্দিন সাহেবের সুযোগ্য নেতৃত্বে, সবগুলো দ্বিমত বিএনপি আজকে করছে না ক্ষমতায় গিয়ে। সরি বাবুল ভাই, আমি বিএনপি না করলেও গণতন্ত্রের সাথে বিএনপির হয়ে কথা বলছি। এতে মানুষজন আমাকে দালাল বলবে, আমার যায় আসে না, আমি যার যেটা ভালো সেটা আমি বলবো। আপনার বামপন্থী, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, কারণ বিএনপি, আমি সেলুট দেই বিএনপি ওই সময়, থ্যাংক ইউ ভাই, বিএনপি ওই সময় বলেছে নো, এই যে বর্ষিয়ান জননেতা যাকে অসুস্থ করে ফেলে মানসিক অত্যাচার করে ফাটোয়ারিরা, মির্জা আব্বাস বলেছিল মুক্তিযুদ্ধকে অপমান করলে আমার কষ্ট লাগে। তো সেই কারণে বিএনপি তখন জুলাই সনদে যে বিষয় দ্বিমত দিয়েছিল, বা যেটাকে কি যেন বলে নোট অফ ডিসেন্ট, সেই তো বিএনপি আজকে দেয়নি, ক্ষমতা এসে দেয়নি। বিএনপি ওই আলী রিয়াজের কমিশনই দিয়েছে, কাজে বিএনপি স্থির আছে। তো যাই হোক, এখন আমার কথা আওয়ামী লীগ একটা বুঝুক, আওয়ামী লীগ জনগণ কিভাবে গ্রহণ করে। তবে বিএনপির কাছে আমি আবারও প্রত্যাশা করি, বিএনপির অনেক সমালোচনা আছে, আমি বিএনপি রাজনীতি সাবস্ক্রাইব করি না, কিন্তু বিএনপি বাংলাদেশের একটা জনপ্রিয় রাজনৈতিক দল। 15 বছরে নির্মম নির্যাতনে অসংখ্যবার বিএনপি ভাঙার চেষ্টা করো, আওয়ামী লীগ পারেনি বিএনপিকে ভাঙতে। সুতরাং সেই বিএনপির কাছে একজন নাগরিক হিসাবে, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা, আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে বিএনপি যেন সেই ঐতিহাসিক ভুলগুলো না করে। বিএনপি যেন নিজেদেরকে বারবার, বাবুল চমৎকার শব্দ ব্যবহার করেছে, আমার খুব পছন্দ হয়েছে, ট্রায়াল এবং এরার ভিত্তিতে কাজগুলো করে। আর বল ভাই, আপনি তো বলবেন যে মামুন ভাই বারবার ঘুরে ফিরে তার আইনজীবীদের কথা বলে, আমি আবার অনুরোধ করবো আপনারা দ্রুত বিচারক নিয়োগ আইনটা এবং মানবাধিকার কমিশন আইন, এবং আপনি, আমার অনুরোধ, আপনি তো এমপি, আমাদের প্রতিনিধি, আপনি যখনই সুযোগ পাবেন। অপেক্ষা করতেছি সংবিধান সংশোধনের জন্য যে কমিটির। আচ্ছা, ওরা নাম দেবে না, ওরা ওইগুলোর মধ্যে আসবে না, আপনাদেরই করতে হবে। এখন আমি যে আরেকটা বলবো বাবুল ভাই, আপনিও নিশ্চয়ই একমত হবেন, দুদকটাকে দ্রুত গঠন করে, কারণ দুদক না হলে রাষ্ট্রের ব্যালেন্স থাকবে না। চেয়ারম্যান এবং কমিশন না দিলে দুদক কাজ করতে পারে না, একজন চেয়ারম্যান 2 জন কমিশন। এবং আমি আবারও এই সরকারের সাফল্য প্রত্যাশা করি, কারণ বাংলাদেশের মানুষ বারবার স্বপ্ন ভঙ্গ হয়, 72 হয়েছে, 91 হয়েছে, 2009 হয়েছে, আর বাংলাদেশের মানুষের স্বপ্ন ভঙ্গ হতে চায় না। গণতান্ত্রিক ভাবে ইলেকশন করুক। আমি শেষ করে দিই, এই সরকারের চরম সাফল্য হবে একটাই, 5 বছর পর একটা কেয়ারটেকারের কাছে যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করবে, তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি মহোদয় তো দূরের কথা, বিএনপির ইউনিয়ন বিএনপি নেতাদেরকে যেন পালাতে না হয়, এমন একটা শাসন ব্যবস্থা বিএনপি করবে, এই অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি ছোট করে জানতে চাই আপনার কাছে শেষ বক্তব্য আপনার, ফজলুল বাবুল ভাই, হাদি হত্যার ব্যাপারে কেন আমরা মমতার কাছে জানতে চাই না? মানে মমতার কাছে বলতে আমরা ভারতের কাছে, বা মমতা যেহেতু বলছে, এই ব্যাপারে আমাদের দুর্বলতা, মানে আমাদের সরকারের কোনো দুর্বলতা আছে কিনা? ধন্যবাদ। দেখুন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নয়, তবে আপনি যেটা বলেছেন আন্তঃরাষ্ট্রীয় বিষয়, এটা মমতা কোনো বিষয় নয়। আমি আমার আগের স্পেসে বলেছি, যখন এটা রাষ্ট্র, আমরা ওই হাসিনার মতো ওই কি বলে আপনার একটা প্রদেশের কেউ রিসিভ করেছে, তাতেও হাসিনা স্টেডিয়ামে হাসতেছিল, আমরা সেটা বলিনি। আমরা বলছি শেখ মুজিবুর রহমানও অনেক সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সেই রকম নেতৃত্ব দেখিয়েছেন পররাষ্ট্র নীতিতে, তারেক রহমানও সেটি করবেন, এটা ভরসা রাখুন। আর আন্তঃরাষ্ট্রীয় যে এটা নিয়ে কথা হয়নি, এটাও তো আপনি বলতে পারি না, তাই নয় কি? এটা 2 রাষ্ট্রের কেন্দ্রের বিষয়।
তবে হাদি হত্যাকারীদের ফেরত আনার তো প্রক্রিয়া শুরু হয়েছে আমি যতটুকু জানি। কাজেই এইখানে অনেক ধরনের রাজনৈতিক কথা আসবে, কিন্তু যেটা রাষ্ট্রীয় কথা, রাষ্ট্র থেকে যেটা আসবে সেটুকুই। এখানে এই হাদিকে নিয়ে কারা কি করেছে, হাদির আপনি ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন যে না, ভাই ডাক্তাররা যে কথা ভাই যে বলছে। বললো যে বিএনপি জড়িত, বিএনপির কয়জন জড়িত, কে উপদেষ্টারা বললেন? জড়িত। কে বললেন? হাদির ভাই একটা স্ট্যাটাস দিয়েছে। আরে ভাই রে ভাই, হাদির কারণ হাদির ভাই তো একবার জামাতের আমিরের এই